আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এখনকার আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম। প্রধানমন্ত্রীর বাস্তবধর্মী পদক্ষেপ। অনলাইন ক্লাস নিয়ে আজ আসতে পারে চূড়ান্ত সিদ্ধান্ত। বিসিবি এখন বাপের দোয়া ক্রিকেট বোর্ড, হাসনাত আব্দুল্লাহ। একই পরিবারের ৩ বাংলাদেশিসহ নিহত ৪, শিশুসহ আহত ২। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। বৈশ্বিক রাজনীতি ও অর্থনীতির প্রেক্ষাপট এবং দেশের অর্থনীতির সার্বিক চিত্র বিচার বিশ্লেষণ করে রাজনৈতিক দূরদর্শী নেতার মতোই সময়োপযোগী পদক্ষেপ নিতে যাচ্ছেন তারেক রহমান। স্বল্পোন্নত দেশের এলডিসির তালিকা থেকে বাংলাদেশের উত্তরণ ৩ বছর পিছিয়ে দিতে অনুরোধ জানিয়ে জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসকে চিঠি লিখেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ বিষয়ে তিনি জাতিসংঘ মহাসচিবের ব্যক্তিগত হস্তক্ষেপ চেয়েছেন। উত্তরণ পেছানোর প্রয়োজনীয়তা উল্লেখ করে গত সোমবার প্রধানমন্ত্রী ওই চিঠি দিয়েছেন। দেশের আর্থিক খাত সংশ্লিষ্টরা বিষয়টিকে ইতিবাচক দেখছেন। একই সঙ্গে এটি একটি সময়োপযোগী সিদ্ধান্ত বলে উল্লেখ করেছেন। তাদের মতে নতুন ভূ-রাজনৈতিক উত্তেজনায় সৃষ্ট চলমান জ্বালানি সংকট, আর্থিক খাতের দুর্বলতা, পুঁজিবাজারে দীর্ঘস্থায়ী সংকট, ক্রমবর্ধমান দারিদ্র্যসহ একগুচ্ছ কারণের কথা চিঠিতে উল্লেখ করা হয়েছে, যা সঠিক ও যথার্থ। এছাড়া এলডিসি থেকে উত্তরণে গত ৫ বছরে কার্যকর কোনো প্রস্তুতি না থাকার কথা বলা হয়েছে। এই সময়ে আওয়ামী লীগ সরকার শুধুমাত্র ঢাকঢোল পিটিয়ে নিজেদের উন্নয়ন প্রচারণা করেছে, কাজের কাজ কিছুই করেনি। এরপর গত ১.৫ বছর অন্তর্বর্তী সরকারও এই নিয়ে কোনো পদক্ষেপ নেয়নি। উল্লেখ্য, এলডিসি থেকে উত্তরণ ঘটিয়ে মধ্যম আয়ের উন্নয়নশীল দেশ হলে অনেকগুলো সুবিধা হারাবে বাংলাদেশ। বৈশ্বিক ওইসব সুযোগ সুবিধা এখনই যাতে হারাতে না হয়, সেজন্যই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এদিকে গতকালই বিশ্বব্যাংকের বাংলাদেশ ডেভেলপমেন্ট আপডেট প্রতিবেদনে দেশের অর্থনীতির উদ্বেগজনক চিত্র তুলে ধরা হয়েছে। প্রতিবেদনে উঠে এসেছে টানা ৩ বছর ধরে মন্থর প্রবৃদ্ধি, ক্রমবর্ধমান দারিদ্র্য এবং উচ্চ মূল্যস্ফীতির চাপে দিশেহারা হয়ে পড়েছে বাংলাদেশের অর্থনীতি। এর ওপর মধ্যপ্রাচ্যের সংঘাতজনিত বৈশ্বিক প্রতিকূলতা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে বলে উদ্বেগ জানিয়েছে বিশ্বব্যাংক। অবশ্য বাংলাদেশ যে আর্থিক সক্ষমতার বিভিন্ন সূচকে পিছিয়ে তা প্রমাণিত, কারণ মিথ্যা পরিসংখ্যান দিয়ে স্বৈরাচার আওয়ামী সরকারের সময়ে অর্থনীতির সূচকগুলোকে বাড়িয়ে দেখানো হয়েছে। বিশেষ করে মাথাপিছু আয়, মানব সম্পদ এবং অর্থনৈতিক ভঙ্গুরতার সূচকগুলো ছিল নিজস্ব চিন্তার, যে কারণে এলডিসি গ্র্যাজুয়েশনের ওই আন্তর্জাতিক মানে এখনও যায়নি দেশ। জিডিপি প্রবৃদ্ধি নিম্নমুখী, গত ৮ মাস দেশের রপ্তানি আয় কমছে এবং দেশি বিদেশি বিনিয়োগ নেই বললেই চলে। এছাড়া নতুন করে মধ্যপ্রাচ্য যুদ্ধে জ্বালানি সংকটের পাশাপাশি যুদ্ধের কারণে প্রায় ১,০০০ ফ্লাইট বাতিল হওয়ায় প্রায় ১ লাখ বিদেশগামী কর্মী মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে যেতে পারেননি। একই সঙ্গে এসব দেশগুলোতে ভিসা বন্ধ হয়ে যাওয়ায় আগামী দিনে রেমিটেন্স প্রবাহে বড় ধরনের ধাক্কা আসতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এদিকে মিথ্যা তথ্যের ভিত্তিতে উন্নয়নশীল দেশের উত্তরাধিকার পেয়েছে বাংলাদেশ। মিথ্যা তথ্যের কারণে বাংলাদেশ বর্তমানে অর্থনৈতিকভাবে নাজুক অবস্থার শিকার, কারণ সঠিক তথ্য না থাকায় কোনো উন্নয়ন পরিকল্পনাই সঠিকভাবে কাজে আসেনি। তাই এলডিসি তালিকা থেকে জাতিসংঘ মহাসচিবকে বাংলাদেশের উত্তরণ ৩ বছর পিছিয়ে দেওয়ার যে আবেদন প্রধানমন্ত্রী তারেক রহমান করেছেন, তা একটি সময় উপযোগী, যথার্থ ও বাস্তবসম্মত উদ্যোগ বলে মনে করছেন অর্থনীতিবিদ ও বিশেষজ্ঞরা। বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান পলিসি এক্সচেঞ্জ বাংলাদেশের চেয়ারম্যান এবং প্রধান নির্বাহী কর্মকর্তা সিইও মাসরুর রিয়াজ ইনকিলাবকে বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের কাছে এলডিসি তালিকা থেকে বাংলাদেশের উত্তরণ ৩ বছর পিছিয়ে দেওয়ার যে অনুরোধ করেছেন, তা যৌক্তিক, বাস্তবসম্মত ও সময় উপযোগী সিদ্ধান্ত। বিশ্বব্যাংকের সাবেক এই সিনিয়র অর্থনীতিবিদ বলেন, করোনার পর দেশে কোনো উন্নয়নই হয়নি। এই সময়ে আওয়ামী লীগ সরকার উন্নয়নের নামে মিথ্যা বা ভুল পরিসংখ্যান দিয়ে অর্থনীতিকে ফুলিয়ে ফাঁপিয়ে দেখিয়ে ঢাকঢোল পেটাতে ব্যস্ত ছিল। ওই সময়ে লুটপাট, অর্থপাচার ছাড়া তেমন কোনো উন্নয়নই ঘটেনি। এমনকি ২০২৪ সালের ৫ই আগস্টের পর অন্তর্বর্তী সরকারের সময়েও এলডিসি ক্ষমতা উন্নয়ন ও সংস্কারে উদ্যোগ নেওয়া হয়নি।
এলডিসি থেকে উত্তরণ বাস্তবায়নে নেতৃত্বদানকারী সংস্থা নিয়েও প্রশ্ন রাখেন এই অর্থনীতিবিদ। তিনি বলেন, এলডিসি তালিকা থেকে বাংলাদেশের উত্তরণ ঘটাতে নেতৃত্ব দিচ্ছে অর্থনৈতিক সম্পর্ক বিভাগ ইআরডি। এতে জিএসপি হল উন্নত দেশগুলোর উন্নয়নশীল দেশগুলোকে দেয়া একতরফা শুল্কমুক্ত বা স্বল্প শুল্কের বাণিজ্য সুবিধা। এটি মূলত পণ্য রপ্তানির সময় শুল্ক কমিয়ে বা মওকুফ করে রপ্তানি আয় বাড়াতে সাহায্য করে। এর সঙ্গে ইআরডি প্রাসঙ্গিক সংস্থা কিনা তা দেখতে হবে। এটা সরাসরি বাণিজ্য মন্ত্রণালয়ের সঙ্গে সম্পর্কিত। মাসরুর রিয়াজ বলেন, এলডিসি উত্তরণের সঙ্গে জড়িত আরেকটি বিষয় হল ট্রিপস, হল বিশ্ব বাণিজ্য সংস্থা পরিচালিত একটি আন্তর্জাতিক চুক্তি যা সদস্য দেশগুলোর মধ্যে মেধাস্বত্ব অধিকারের ন্যূনতম মানদণ্ড নির্ধারণ করে। এটি কপিরাইট, পেটেন্ট, ট্রেডমার্ক এবং শিল্প ডিজাইনের মতো বিষয়গুলো নিয়ন্ত্রণ করে। এর সঙ্গে জড়িত শিল্প, বাণিজ্য ও স্বাস্থ্য মন্ত্রণালয়। এছাড়া এলডিসি থেকে উত্তরণের পর রপ্তানি বাণিজ্যের শুল্ক মুক্তি ও বিশেষ ভর্তুকি সুবিধা হারানোর ঝুঁকি রয়েছে, যা নিয়ে কাজ করে বাণিজ্য মন্ত্রণালয়। অথচ এলডিসি থেকে উত্তরণ সংক্রান্ত বিষয়ে নেতৃত্ব দিচ্ছে ইআরডি। বিশ্বব্যাংকের সাবেক এই সিনিয়র অর্থনীতিবিদ বলেন, ইআরডি এলডিসির বিষয়টি এতদিন সমন্বয় করেছে, যা অবশ্যই ধন্যবাদ পাওয়ার যোগ্য। এখন বাস্তবায়নের বিষয়। এখানে বাণিজ্য, অর্থ ও শিল্প মন্ত্রণালয়ের কাজ। তাই বিষয়টির বাস্তবায়নে প্রধান সমন্বয়ক হিসেবে বাণিজ্য মন্ত্রণালয় বা প্রধানমন্ত্রীর কার্যালয়ের কাছে থাকা উচিত। জ্বালানি সংকট মোকাবেলায় দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে সশরীরে ক্লাসের পাশাপাশি অনলাইনে শিক্ষা কার্যক্রম চালুর বিষয়ে আজ বৃহস্পতিবার ৯ এপ্রিল চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে। এ লক্ষ্যে আজকের মন্ত্রিপরিষদের বৈঠকে বিষয়টি উপস্থাপন করা হতে পারে বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। গত রবিবার সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী ড আ.ন.ম এহসানুল হক মিলন বলেন, শিক্ষা প্রতিষ্ঠানে অনলাইন ও অফলাইন ক্লাস চালুর বিষয়ে বৃহস্পতিবারের মন্ত্রিপরিষদ বৈঠকে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার পরিকল্পনা রয়েছে। এর আগে মন্ত্রিসভার বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি জানান, শিক্ষা প্রতিষ্ঠান সংক্রান্ত বিষয়ে আলাদা নির্দেশনা দেবে শিক্ষা মন্ত্রণালয়, কারণ এই বিষয়ে আরও কিছু আলোচনা প্রয়োজন রয়েছে। শিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, জ্বালানি সাশ্রয় ও বিদ্যুৎ ব্যবস্থাপনা বিবেচনায় ব্লেন্ডেড লার্নিং পদ্ধতি চালুর প্রস্তাব নিয়ে কাজ চলছে। এতে সপ্তাহে ৬ দিনের মধ্যে ৩ দিন অনলাইনে এবং ৩ দিন সশরীরে ক্লাস নেওয়ার পরিকল্পনা করা হয়েছে। প্রস্তাব অনুযায়ী একদিন পরপর অনলাইন ও অফলাইন ক্লাস অনুষ্ঠিত হবে। অনলাইন ক্লাস চলাকালেও শিক্ষকদের শিক্ষা প্রতিষ্ঠানে উপস্থিত থাকতে হবে। ব্যবহারিক ও ল্যাব ভিত্তিক ক্লাসগুলো সশরীরেই নেওয়া হবে। এদিকে শিক্ষা মন্ত্রণালয় অংশীজনদের মতামত নিতে পৃথক সভাও করেছে বলে জানা গেছে। তবে সরকার এখনও আনুষ্ঠানিকভাবে অনলাইন ক্লাসে যাওয়ার সিদ্ধান্ত নেয়নি বলেও বিভিন্ন সূত্র জানিয়েছে। চূড়ান্ত সিদ্ধান্ত নির্ভর করবে আজকের মন্ত্রিসভার বৈঠকের ওপর। বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবির নতুন অ্যাডহক কমিটি গঠন নিয়ে সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ ও এনসিপির সংসদ সদস্য হাসনাত আবদুল্লার মধ্যে মৃদু বিতর্ক হয়েছে। কুমিল্লা ৪ আসনের সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ গতকাল সংসদে তার বক্তব্যে বলেন, বিসিবি এখন আর বাংলাদেশ ক্রিকেট বোর্ড নাই, এটা এখন বাপের দোয়া ক্রিকেট বোর্ডে পরিণত হয়ে গেছে। আমাদের জাতীয় মানবাধিকার কমিশনের বিলটা নিষ্পত্তি হওয়া জরুরি, তা না হলে বিসিবির মতো আমরা আবার বাপের দোয়া কমিশন দেখতে পাব, বাংলাদেশ ব্যাংকের মতো আবার দলীয়করণ দেখতে পাব। মানবাধিকার কমিশন আবার বাপের দোয়া কমিশন হবে না বা বিরোধী দল দমনের কমিশন হবে না, এটা কেউ বলতে পারে না। এর জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ তার বক্তব্যে বলেন, দেশের কৃতী ক্রিকেটার তামিম ইকবালকে দিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড একটা আহ্বায়ক কমিটি করেছে, বাপের দোয়া মায়ের দোয়া কমিটি করা হয়নি। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কিসের মধ্যে কি, পান্তা ভাতে ঘি। অতীতের সময়ে ক্রিকেট কন্ট্রোল বোর্ড একতরফাভাবে পরিচালিত হয়েছিল এবং তৎকালীন ক্রীড়া উপদেষ্টা দেশের জেলা কমিটি ও নিবন্ধিত ক্লাবগুলোতে প্রভাব বিস্তার করেছিলেন। বর্তমান গণতান্ত্রিক সরকার ক্রীড়ামন্ত্রীর নেতৃত্বে একটি অনুসন্ধানী বোর্ড গঠন করেছেন অনিয়ম চিহ্নিত করার জন্য। এছাড়া দেশের স্টার ক্রিকেটার তামিম ইকবালকে নেতৃত্ব দিয়ে একটি অ্যাডহক কমিটি গঠন করা হয়েছে। আমরা এখানে বাপ মায়ের দোয়া কমিটি করিনি, আগে শুধু মায়ের দোয়া শোনা যেত, আজ বাপের দোয়ার কমিটিও দেখলাম।
ক্রিকেট ইস্যুর পাশাপাশি জুলাই গণ অভ্যুত্থান নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, গণহত্যাকারী আওয়ামী লীগ ও তাদের পেটুয়া বাহিনী জুলাই যুদ্ধে হানাদারদের মতো আচরণ করেছে। রাজপথেই তাদের ফয়সালা হয়ে গেছে। এখন বীর বিপ্লবীদের সাংবিধানিক ও আইনি সুরক্ষা দেওয়া আমাদের ইমানি দায়িত্ব। এ সুরক্ষা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর। মানবাধিকার কমিশনকে ঢেলে সাজানোর ঘোষণা দিয়ে মন্ত্রী বলেন, বিগত সরকার একটি বালখিল্য আইন করে সময় নষ্ট করেছে। আমরা এমন এক শক্তিশালী কমিশন গঠন করছি যেখানে গুমের বিচার হবে সরাসরি আইসিটি অ্যাক্টে, যার সাজা হবে যাবজ্জীবন বা মৃত্যুদণ্ড। গুমের ভিকটিমরা যাতে সরাসরি আদালতে বিচার পায় সেই পথ পরিষ্কার করছি। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক রাজ্যের আপস্টেট অঞ্চলের রাজধানী আলবানির কাছাকাছি এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ৩ বাংলাদেশি সহ ৪ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ২ জন, যাদের মধ্যে রয়েছে ১ বছর বয়সী একটি শিশু ও নারী রয়েছেন। নিহতদের মধ্যে বাবা ও ছেলে রয়েছেন। গত সোমবার ৬ এপ্রিল সন্ধ্যা ৭টার দিকে ক্লেভারেক এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত বাংলাদেশিরা নিউ ইয়র্ক সিটির ব্রঙ্কস থেকে আপস্টেট যাচ্ছিলেন এবং তাদের দেশের বাড়ি কুমিল্লা বলে জানা গেছে। মর্মান্তিক এই সড়ক দুর্ঘটনায় নিউ ইয়র্কের বাংলাদেশি কমিউনিটিতে গভীর শোকের ছায়া নেমে এসেছে। নিহতরা হলেন লাউডনভিলের বাসিন্দা নাজমুল রুবেল ২৯ বছর, ব্রঙ্কসের মোহাম্মদ হেরামন ৬০ বছর এবং ফাহিম হালিম ২৫ বছর। তারা ৩ জন বাংলাদেশি ও অপর একজন ৬২ বছর বয়সী জুলিয়া রিচি। কলম্বিয়া কাউন্টি শেরিফের তথ্য অনুযায়ী ক্লেভারেক এলাকায় ২টি গাড়ির মুখোমুখি সংঘর্ষে এই হতাহতের ঘটনা ঘটে। দুর্ঘটনায় ৪ জন ঘটনাস্থলেই প্রাণ হারান এবং আরও ২ জন গুরুতরভাবে আহত হন। গত সোমবার স্থানীয় সময় সন্ধ্যা ৭টার ঠিক আগে ভ্যানউইক লেনের কাছে স্টেট রুট 9H-এ এই মর্মান্তিক ঘটনাটি ঘটে। নিহতের ছোট ভাই মোহাম্মদ আজমুল রাব্বি মিডিয়ার সাথে আলাপকালে জানান, নিউ ইয়র্ক সিটি থেকে আলবানি যাওয়ার পথে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় তার বাবা মোহাম্মদ হিরামন, বড় ভাই নাজমুল এম রুবেল এবং তার প্রিয় বন্ধু ফাহিম হালিম নিহত হয়েছেন। রাব্বি আরও জানান, গাড়িতে থাকা তার বোন ফাতেমা আক্তার ৩৩ বছর এবং ১ বছরের ভাতিজি ইকরা আয়াত ওই দুর্ঘটনায় আহত হন। বর্তমানে তারা আলবানি মেডিকেল সেন্টারের আইসিইউতে চিকিৎসাধীন আছেন। তাদের অবস্থাও আশঙ্কাজনক বলে জানা গেছে। দুর্ঘটনায় আহত টয়োটা ক্রাউন গাড়িটির চালক লুক পালভেনিয়ানকে অ্যাম্বুলেন্সে করে আলবানি মেডিকেল সেন্টারে নিয়ে যাওয়া হয় এবং পরে তাকে ছেড়ে দেয়া হয়। তবে ক্রাউন গাড়িটিতে থাকা ৬২ বছর বয়সী নারী জুলিয়া রিচিকে ঘটনাস্থলেই মৃত ঘোষণা করা হয়। কলম্বিয়া কাউন্টি শেরিফের কার্যালয় জানিয়েছে, ডেপুটি তদন্তকারী এবং শেরিফের কার্যালয়ের দুর্ঘটনা তদন্তকারী দল দুর্ঘটনাটি তদন্ত করছে। ঘটনার ভয়াবহতা সম্পর্কে শেরিফ জ্যাকি সালভাতোরে বলেন, এটি অত্যন্ত মর্মান্তিক একটি দুর্ঘটনা। তিনি জানান, ঘটনাস্থলে উদ্ধারকর্মীরা পৌঁছনোর আগেই আশপাশের অনেক বাসিন্দা শব্দ শুনে ছুটে আসেন। উদ্ধার কাজে স্থানীয় ফায়ার সার্ভিস ও রেস্কিউ ইউনিট অংশ নেয়। দুর্ঘটনার পর প্রায় ৪ ঘণ্টা ওই সড়কে যান চলাচল বন্ধ রাখা হয়। সড়ক দুর্ঘটনায় নিহতদের নামাজে জানাজা বুধবার বাদ জোহর ব্রঙ্কসের বাইতুল আমান ইসলামিক সেন্টারে অনুষ্ঠিত হয়।